সুধীমণ্ডলী, স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। এই অনুষ্ঠান একই সঙ্গে বৈশাখী টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলও প্রচারিত হচ্ছে। আপনারা জানেন যে গতকাল জাতীয় সংসদে 2024-2025 অর্থ বছরের বাজেট প্রস্তাব পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আমাদের আজকের জিরো আওয়ারের আলোচনার বিষয়বস্তু এই বাজেট, আমরা যার শিরোনাম দিয়েছি বাজেট আসে বাজেট যায়, আমজনতা কী পায়। বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে যোগ দিয়েছেন দুজন অতিথি। তাদের সঙ্গে প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার হাতের ডানে রয়েছেন পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান অর্থনীতিবিদ মাসরুর রিয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফ আহমেদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আলোচনা শুরু করবার আগে একটু দেখতে চাই আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনাম। এক বছরে ৮ লক্ষ কোটি টাকা খরচ করার নতুন জাতীয় বাজেট পেশ, জনগণের কর ভ্যাটের পর বিশাল ঘাটতি। অর্থনৈতিক সংকটে ব্যয় কম করার নীতি অনুসরণ করেছে নতুন বাজেটে। নিম্ন আয়ের মানুষের জন্য কার্যক্রম বাড়ানোর আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী। বাজেটের ঘাটতি মেটাতে দেশের ব্যাংক থেকে বেশি টাকা ঋণ নেবে সরকার, বিদেশ থেকে ঋণ নেবে তার চেয়ে কম। পরিবহন ও অবকাঠামো উন্নয়নের গুরুত্ব বাজেটে বেশি, সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ ও সুবিধাভোগী বাড়বে, ভাতা বাড়েনি। এবং দাম বাড়তে পারে মোবাইল ফোন, এসি, ফ্রিজ, কোমল পানি ও জুসের, কমতে পারে গুঁড়ো দুধ, চকলেট, দেশি মোটরসাইকেলের। বৈশাখী টেলিভিশনের শিরোনামগুলো দেখছিলাম। আজ সব গণমাধ্যম, টেলিভিশন, পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল সবারই প্রধান শিরোনামই জাতীয় বাজেট। এই বাজেটে আগামী 1 বছর, আগামী 1 জুলাই থেকে পরবর্তী 1 বছরের জন্য সরকারের ব্যয়ের একটি পরিকল্পনা তুলে ধরেছেন অর্থমন্ত্রী, যেখানে আয় কোত্থেকে আসবে, কিভাবে ব্যয় হবে, কোন খাতে কত ব্যয় হবে তার একটি হিসাব তুলে ধরা হয়েছে। এই অঙ্কের হিসাবে আমরা আলোচনায় না গিয়ে সাধারণভাবে, খুব সাধারণ মানুষের জন্য সাধারণভাবে একটি প্রশ্ন সবসময়, যে বাজেট তো আসছে বাজেট যাচ্ছে। মাসরুর রিয়াজ, আপনার কাছ থেকে প্রথম জানতে চাই, অর্থনীতির বিশ্লেষক আপনারা, নতুন এই বাজেটে নতুন কি দেখছেন, নতুন কি আছে? ধন্যবাদ। এইবারের বাজেটে আমি যেটা একটু গত বেশ কয়েক বছরের তুলনায় যেটা একটা ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ দেখছি, যেটা বর্তমান কনটেক্সটের জন্য আমি মনে করি খুবই বাস্তবসম্মত এবং দরকার ছিল, সেটা হলো যে প্রতি বছর বাজেটটাকে 10, 11, 12% বাড়ানো হয় আগের বারের তুলনায়। এবার কিন্তু লেস দেন 5%। যদি ইনফ্লেশন অ্যাডজাস্ট করেন হয়তো বাড়েইনি, কমেছে যদি ইনফ্লেশন অ্যাডজাস্ট করি। এটা কিন্তু খুব প্রয়োজন ছিল, কেননা আমরা এইবার বাজেট যে কনটেক্সটে এসছে, যে পরপর তৃতীয় বছরের বাজেট পেশ হলো একটা অর্থনৈতিক ম্যাক্রো ইকোনমিক পার্টিকুলারলি চ্যালেঞ্জের মধ্যে, কিন্তু যেহেতু তৃতীয় বছরেও চ্যালেঞ্জটা পারসিস্ট করছে, কিছু জায়গায় সেটা একটু ডিপেন্ড করেছে, যেমন আমার রিজার্ভটা আরও কমেছে, কারেন্সিটা আরও একটু ডিভ্যালু হয়েছে গত 2 বছরের তুলনায়। এইবারের বাজেট কিন্তু সেই ম্যাক্রো ইকোনমিক স্টেবিলাইজেশনকে সর্বোচ্চ প্রায়োরিটি দিবে, এটাই আমরা আশা করেছিলাম। এবং সেই দিক থেকে এই যে বাজেটের একটা ট্রেডিশনাল যে ইনক্রিজের, জেনারাস ইনক্রিজের যে অ্যাপ্রোচ, সেটা থেকে একটা ডিপার্চার হয়েছে, কনজারভেটিভ ইনক্রিজ হয়েছে। এটা ইনফ্লেশন কন্টেইন করার জন্য সহায়ক বলে আমি মনে করি। অলরেডি মনিটারি পলিসি গত জুলাই থেকে রক্ষণশীল অবস্থায় আছে এই ইনফ্লেশনকে ম্যানেজ করার জন্য। এখন মনিটারি পলিসি যদি রক্ষণশীল থাকে, ফিসকাল পলিসি তাকে কমপ্লিমেন্ট করতে হয়। বাজেট ফিসকাল পলিসির একটা বড় টুল, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুল। তো বাজেটকেও সেই মনিটারি পলিসির সাথে অ্যালাইন করে রক্ষণশীল হওয়াটাই বাঞ্ছনীয় ছিল এবং সেটাই হয়েছে। তো সেটা আমি মনে করি একটা বড় ডিপার্চার। সেকেন্ড আরেকটা ডিপার্চার, এই সাইজ ছোট হওয়ার একটা কারণ বা কনসিকুয়েন্স দুইটাই বলতে পারেন। এই ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার বা ডেভেলপমেন্ট প্ল্যান, সেটা গত বছরের তুলনায় বোধহয় 1%-এর মতো কমে গেছে। সেটাও প্রতি বছর সাধারণত বাস্তবায়ন হয়তো হয় না, 70-80%-এর বেশি, খুব বেশি, এর চেয়ে বেশি যেতে পারে না, কিন্তু প্রপোজড বাজেট, অ্যাপ্রুভ বাজেট এটা অনেক বেশি থাকে আগের বছরগুলোর তুলনায়, এবার নেই। তো সেইটাও আমি মনে করি ম্যাক্রো ইকোনমিক যে স্টেবিলাইজেশন, একদিকে ইনফ্লেশনে ম্যানেজমেন্টে হেল্প করবে, কারণ আপনার ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার যত বেশি হবে, মার্কেটে টাকা গিয়ে এটাকে আরও হিট আপ করে ইনফ্লেশনটাকে প্রবলেম্যাটিক করে। কিন্তু এখানে আপনার ফরেন এক্সচেঞ্জ স্টেবিলাইজেশনও এই ডেভেলপমেন্ট স্পেন্ডিং কম রাখাটা অ্যাকচুয়ালি হেল্প করার কথা, কারণ আমাদের ডেভেলপমেন্ট প্রজেক্ট বেশিরভাগ ক্ষেত্রেই একটা ইম্পোর্ট কম্পোনেন্ট থাকে সেখানে।
তো সেই ইম্পোর্ট কম্পোনেন্ট গিয়ে ডলারের ডিমান্ড বা ইম্পোর্ট ডিমান্ড বাড়িয়ে দেয়। তো বর্তমানে আমাদের যে ফরেন এক্সচেঞ্জের উপর চাপ আছে, রিজার্ভের একটা দুর্বল অবস্থা আছে এখানে, এবং ইম্পোর্ট কম্প্রেস করে অর্থনৈতিক একটা পেইনের সত্ত্বেও আমরা ইম্পোর্ট কম্প্রেস করে রাখতে বাধ্য হচ্ছি। সেখানে ডেভেলপমেন্ট প্রজেক্ট খুব যদি জেনারেস থাকতো, এক্সপেন্ডিচার জেনারেস থাকতো, সেটা ফরেন এক্সচেঞ্জ রেজিমকে স্টেবিলাইজ করতে হেল্পফুল হতো না। তো আমি মনে করি সেটাও একটা ডিপার্চার। তো আমি এই দুটো একটা বড় ডিপার্চার দেখি। তবে আবার একটু অন্যরকমও আরেকটা আছে যেটা হয়তো খুব বেশি আমি ওয়েলকাম করতে পারছি না। এবার কিন্তু বেশ অনেক জায়গায় ট্যাক্সের হার বাড়ানো হয়েছে, বিভিন্ন রকম ট্যাক্স, পার্সোনাল ইনকাম ট্যাক্স থেকে শুরু করে আরও অন্যান্য ধরনের ট্যাক্স, যেমন মোবাইল ফোন, ইন্টারনেট, ডেটা, সার্ভিস ওরিয়েন্টেড অনেক কিছু। তো এই হাই ইনফ্লেশনে মানুষজনের অলরেডি, বিজনেসের অলরেডি কষ্ট হচ্ছে, হাই কস্ট অফ বিজনেস, হাই কস্ট অফ লিভিং। এই সময় আমার মনে হয় হার বাড়ানোটা উচিত ছিল না। রাজস্ব বাড়ানোর জন্য হয়তো এটা করেছে, কিন্তু এটা ইটস ওয়ার্ল্ড ওয়াইড প্রুভেন, রেট বাড়িয়ে রাজস্ব খুব একটা বাড়ে না। রাজস্ব বাড়ার অ্যাপ্রোচ অন্য, নেট বাড়ানো, বেস বাড়ানো, লিকেজ কমানো, এক্সপেন্ডিচার কমানো। তাহলে এইবারও কিন্তু ওই জায়গায় ফোকাস করা দরকার ছিল, রাজস্ব বাড়াতে হবেই, কোনো সন্দেহ নেই, কিন্তু হার বাড়ানোটা আমার মনে হয় এখনও সুযোগ আছে এই মাসটা, এটা একটু চিন্তা করা দরকার। জি, অনেক ধন্যবাদ। অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যেও এটা পরিষ্কার করেছেন যে অর্থনীতির সংকটকালে নানা রকমের সংকটে চলছে, যেটা আপনি বলেছেন গত 2-3-4 বছর ধরে এই সংকটগুলো চলছে। এই সংকটে তারা সংকোচনমূলক একটা পরিকল্পনা, ব্যয়ের পরিকল্পনা তুলে ধরেছে। ব্যবসা বাণিজ্যের কথা তো বলবেনই, তার আগে একটু আমি সাধারণ মানুষের দিক থেকে আমি যেটা শুরু করেছিলাম সেটা জানতে চাই যে এই বাজেটে আমরা যেটা শিরোনাম দিয়েছি আমজনতার কি পায়, সাধারণভাবে পাবার কি আছে? এই বাজেট কি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে অস্বস্তি মানুষের, যেটি মাসুর রিয়াজ বলেছেন যে লিভিং কস্ট, এই অস্বস্তিগুলো থেকে কি কোনো পরিত্রাণের পরিকল্পনা আপনি দেখেছেন এই বাজেটে? একটু যদি টেকনিক্যালি আসলে প্রথম জবাবটা দিতেই হবে, কারণ মানে এটা আসলে এমন একটা বিষয় যেটা আসলে খুব সহজভাবে বলাটা ডিফিকাল্ট। দেখুন, এই যে বাজেটটা করা হয়েছে এটা খুব কঠিন একটা অর্থনৈতিক বাস্তবতায় মোটামুটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য বাজেটটা করা হয়েছে। এবং বাজেট সিস্টেমে, ফিসকাল পলিসিতে আপনার সবচেয়ে বড় যে অস্ত্রটা থাকে, যে আপনার ডেফিসিট, যেটা বাজেট ঘাটতি যেটা হয়, সেটাকে বাড়িয়ে কমিয়ে আসলে বাড়ালে কিংবা কমালে ইনফ্লেশনের উপর একটা সরাসরি প্রভাব পড়ে। এই বছর আমরা দেখছি যে যেটা আমাদের হিস্টোরিক্যালি ধরেন গত বছর ছিল 5.2% ডেফিসিট, 5.2% অফ জিডিপি, এটা কিন্তু তার আগের বছরগুলোতে 6% লেভেলে উঠে গিয়েছিল, 6%-এর উপরে চলে গিয়েছিল। এটাকে টার্গেটই করা হচ্ছে 4.6% লেভেলে নিয়ে আসার জন্য। এবং আমাদের অভিজ্ঞতা বলে এটা আসলে তার মানে 4.25 কিংবা থেকে 4% লেভেলে হয়তোবা নেমে আসবে। একটু যদি পার্সপেক্টিভ বলি আপনাকে, আমাদের ইউজুয়ালি এই ধরনের মানে ডেফিসিটের সংকোচন আমরা খুব এই প্রথম দেখলাম, মানে আমার মনে নেই লাস্ট কবে দেখেছি। বাট এই ধরনের বাজেটারি ট্রেন্ড কিন্তু আমাদের আগে ছিল না। এটার ফলে যেই জিনিসটা হবে, যেহেতু মানি সাপ্লাই কমে যাবে, আপনার ইনফ্লেশন কমতে বাধ্য। আচ্ছা, এইটার ব্যাপারে আরেকটা কোয়ালিফিকেশন আছে, এটাতে আমি পরে আসছি। এই বাজেটে আরেকটা জিনিস ট্রাই করা হচ্ছে, সেটা হচ্ছে 27-28টার মতো আপনার নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপরে কিছুটা ট্যাক্স কমানোর চেষ্টা করা হয়েছে, যেগুলো ইম্পোর্টেড। এবং আপনি যদি দেখেন যে আমাদের যে ফুড ইনফ্লেশনের যেটা সবচেয়ে বড় কম্পোনেন্ট, যেই 3-4টা জিনিস, যেমন আপনার ধরুন চিনি কিংবা ভোজ্য তেল এবং পশুখাদ্য, এই তিনটার জন্যই কিন্তু আমরা মোটামুটি পুরোটাই ইম্পোর্টের উপর নির্ভরশীল। সো এগুলার ট্যাক্স যদি কমিয়ে দেওয়া যায়, তখন আসলে বাজারে একটা সুযোগ থাকে এগুলোর দাম কমে যাওয়ার। এবং এটার ফলে যেটা হতে পারে সেটা হচ্ছে, যেটা আমরা আশা করতে পারি, যে এই দুটো কম্বিনেশনে আসলে ইনফ্লেশন খুব তাড়াতাড়ি কমা শুরু করবে। কবে কমবে, কবে নাগাদ কি কমবে, এটা আসলে কারো পক্ষেই প্রেডিক্ট করা সম্ভব না। আমরা আশা করতে পারি, আমার নিজের ধারণা যে এটা হয়তো বা 3 থেকে 6 মাসের মধ্যে আমরা একটা বড় ধরনের একটা চাপ দেখতে পাবো যে ইনফ্লেশন কমার। এইখানে সো আমজনতার হিসাবে যদি বলি, তাহলে আসলে হ্যাঁ, একটা ভালো জিনিস আছে, এটা একটা হবে, এটা আমরা ধরে নিতে পারি। কবে হবে এটা নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে, কতখানি হবে এটা নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে। বাট এর ফলে যে ইনফ্লেশন কমবে, এই ব্যাপারে আমার মনে হয় যে অর্থশাস্ত্রের ফান্ডামেন্টালস বলে যেটাতে হবে। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে ট্যাক্সেশন পলিসি যেটা চেঞ্জ করা হচ্ছে, করের হার কিন্তু অন অ্যান এভারেজ খুব একটা বাড়েনি। আপনি যদি দেখেন
শুল্কের কথা যদি বলি আমি, যে শুল্ক মানে কাস্টমস ডিউটির ক্ষেত্রে সিলেক্টিভলি কিছু কিছু জায়গায় বাড়ানো হয়েছে, এবং যেই বাড়ানোর জাস্টিফিকেশন হিসেবে যেটা দেওয়া হচ্ছে, প্রায় সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই প্রোডাক্টগুলো আসলে দেশে উৎপাদন শুরু হয়েছে, যেই কারণে আমরা যেমন ধরেন আপনার র ম্যাটেরিয়াল, ইন্টারমিডিয়েট গুডস এবং ফিনিশ গুডস, এটা 3টা স্তরে শুল্কায়ন করি। সো যেই কারণে প্রোডাক্ট বিভিন্ন জিনিস আসলে যেটাকে আমরা আগে বলতাম যে প্রাইমারি প্রোডাক্ট, সেটাকে আমরা এখন আসলে ক্লাসিফাই করছি অ্যাজ ইন্টারমিডিয়েট প্রোডাক্ট, যেই কারণে এগুলোর আসলে ট্যাক্স কিছুটা বাড়ানো হয়েছে। বাট আপনি যদি বাড়ানোর পরিমাণটা দেখেন, অধিকাংশ ক্ষেত্রে এটা 1 থেকে 2% বেশি বাড়ানো হয়নি। তো যেই কারণে আমরা মনে করি যে ওভারঅল করের হার আসলে খুব একটা বাড়েনি। কিন্তু যে তাহলে 16% যে আমরা রেভিনিউ বাড়ানোর কথা বলছি, এটা কোত্থেকে আসবে? এটা কর হার বাড়িয়ে করা হচ্ছে না। চেষ্টাটা হচ্ছে এটা যাতে কর চাল বাড়িয়ে, মানে করদাতার সংখ্যা বাড়িয়ে যাতে আপনার রেভিনিউটা আদায় করা যায়। তো ওই দিক থেকে চিন্তা করলে যারা ধরেন ট্যাক্স দিতেন না, তাদের উপরে একটা নতুন করে চাপ পড়বে, ট্যাক্স দিতে হবে। সো এই চাপটা থাকবেই। তার মানে এই যে শুল্ক এবং কর কমানোর যে প্রস্তাব আছে, তাতে কিছু কিছু পণ্যের দাম কমবে এবং মূল্যস্ফীতি যেটা, সেটা কমলে সাধারণ মানুষ হয়তো কিছুটা উপকৃত হবে। এই বাজেট পেশ করার পরে রাজনীতিবিদরাও কিছু প্রতিক্রিয়া জানিয়েছেন, বিশেষ করে সরকারি দলও বলেছে, বিরোধী দল বলেছে, এবং ব্যবসায়ীদের পক্ষে ফেডারেশনের চেম্বারের সভাপতি কথা বলেছেন এবং অর্থনীতিবিদদের কথা বলেছেন। আমরা একটু এই কয়েকজনের প্রতিক্রিয়া দেখতে চাই, তারপর আবার আপনাদের কাছে আলোচনায় ফিরব। প্রস্তাবিত বাজেট সংকটে বাস্তবসম্মত গণমুক্তি। এবার আমরা কিন্তু যা কিছু করেছি মূল্যস্ফীতিটা, ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণে আনার জন্য করা হয়েছে। এই বাজেট কার্যকর করার জন্য যা যা করার তাই করবে এবং ইনশাল্লাহ বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। সবকিছু মিলে এখন আগামী 1 বছরের মধ্যে আমরা আশা করছি একটা সহনীয় পর্যায়ে সবকিছু চলে আসবে। জনবান্ধব একটি বাজেট হয়েছে, যে বাজেটের মাধ্যমে দেশের প্রত্যেকটি সেক্টরের প্রত্যেকটি মানুষের ভাগ্য পরিবর্তনের সহায়ক হবে। আমি খুব একটা আশাবাদী হইনি আর কি এই বাজেট দেখে আর কি। তবে এটা তো আমরা জানি যে IMF এর শর্ত পূরণ করা ছাড়া এই বাজেট তারা দিতে পারেনি। আমার কাছে একেবারে গতানুগতিক বাজেট মনে হয়েছে। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আমাদের নেগেটিভ হয়ে গেছে। এই যে একটা ক্রাইসিস চলছে দেশে, এগুলোকে উত্তরণের জন্য কোনো পদক্ষেপ বা কোনো উদ্যোগ আমরা এই বাজেটে লক্ষ্য করিনি। যে আবার একটা নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে, অর্থাৎ এই যে আপনাদের সেই তথাকথিত বাজেট যেটা দেওয়া হয়েছে আর কি, সাধারণ মানুষের উপরে এই সমস্ত বোঝাটা গিয়ে পড়ে যাচ্ছে। আমরা মনে করি এটা বেশি, কারণ এটা যদি ব্যাংক থেকে সরকার নেয়, তাহলে আমরা ব্যবসায়ীরা ব্যাংক থেকে টাকা নেওয়ার ক্ষেত্রে একটা জটিলতা হইতে পারে। কল্যাণমুখী বাজেট দেওয়ার জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে বলে আমরা প্রাথমিকভাবে মনে করেছি। এত একটা চ্যালেঞ্জিং সময়ের মধ্যে বাজেটটা দেওয়া হলো, আমাদের আশা ছিল যে এই বাজেটটা অনেকটা উদ্ভাবনীমূলক হবে, এখানে সৃজনশীল কিছু পদক্ষেপ থাকবে এবং কিছু সাহসী পদক্ষেপ থাকবে। এই চ্যালেঞ্জিং সময়ে গতানুগতিক বাজেট কোনো ধরনের সমস্যার সমাধান দিতে পারে না, এবং আগামী বছরের বাজেটটা আমাদের কাছে মনে হয়েছে এটা অতীতের আরেকটি বাজেটের মতোই। বিচিত্র ধরনের প্রতিক্রিয়ায় রয়েছে, ব্যবসায়ীদেরও আছে এবং রাজনীতিবিদদের প্রতিক্রিয়া যেমনটা সবসময় হয়ে থাকে সেরকমই। কেউ বলছেন খুবই ভালো বাজেট, আর কেউ বলছেন যে এটি লুটপাটের বাজেট। মাসরুর রিয়াজ, আপনার কাছে আবার আসছি। ঘুরে ফিরে আলোচনার কিন্তু বড় জায়গা হলো দ্রব্য মূল্যস্ফীতি, যে জিনিসপত্রের দাম বেড়ে গেলে যে মূল্যস্ফীতি। এখন যে মূল্যস্ফীতি প্রায় 2 অঙ্কের ঘরে, 10-এর কাছাকাছি, এবং খাদ্য মূল্যস্ফীতি তো আরও বেশি। সে অবস্থায় অর্থমন্ত্রী যে পরিকল্পনা করেছেন যে এটা 5.6 বা 5.5, 6.5-এ নামিয়ে আনবে। বাজেটে কি সে ধরনের কোনো পরিকল্পনা দেখেছেন যে এটা আসলে নেমে আসবে, মূল্যস্ফীতিটা কমে যাবে? বাজেটে ওই যে আমি যেটা বলছিলাম, বাজেটের একেবারে আকারটাই ওইটাকে হয়তো মাথায় রেখেই খুবই একটা অনুচ্চাভিলাষী একটা বাজেট সাইজ, কিন্তু মানে কি বাজেটের যে ইনক্রিজটা আমি মনে করি খুব কনজারভেটিভ। তো সেটা বাজেটটাকে লেস ঠিক কন্ট্রাকশনারি বলবো না, লেস এক্সপ্যানশনারি বাজেট বা লেস অ্যাম্বিশাস বাজেট করেছে। তো সেইটা কিন্তু ওই মূল্যস্ফীতিটাকে অ্যাড্রেস করতে
হেল্প করবে, কারণ আমার তো ডেভেলপ অ্যান্ড এডিপির সাইজ ছোট হয়ে আসছে। এডিপির সাইজ ছোট হলে আমার এক্সপেন্ডিচার কমবে, আমার রেভিনিউ বাজেটও হয়তো যতটা বাড়তো ততটা বাড়েনি, যার ফলে আমরা আশা করব মানি সাপ্লাইটা কমবে। কিছু কিছু জায়গায় আশরাফ ভাই যেটা বলেছেন যে কিছু কিছু জায়গায় ট্যাক্সের অ্যাডজাস্টমেন্ট আছে, কিন্তু পার্সোনাল লেভেলে যেমন আপনার যে করমুক্ত আয়সীমা এটা কিন্তু বাড়ানো হয়নি, যদি ইনফ্লেশন অ্যাডজাস্ট করেন অ্যাকচুয়ালি এটা কমে গেছে। সো আবার পার্সোনাল ইনকাম ট্যাক্স 25 থেকে 30% হয়ে গেছে। ইন্টারনেট, ডেটা, মোবাইল ফোন এটা ছাড়া ডিজিটাল ইকোনমি এবং এই ডিজিটাল ইন্টারাকশন এটা অলমোস্ট ডিফিকাল্ট। আপনি জানেন মিলিয়নস অফ লো ইনকাম বাংলাদেশি তারা মানে মোবাইল পেমেন্ট সার্ভিস, মোবাইল ওয়ালেট ইউজ করে টাকা ট্রান্সফারের জন্য। এটা কিন্তু এখন ওই খরচটা তাদের বেড়ে গেল। 100 টাকা খরচ করতে হলে 139 টাকা পে করতে হবে আপনাকে এখন এই নতুন ট্যাক্স 20 টাকার মতো। হ্যাঁ, এটা এখন 139 টাকা পে করতে হবে। তাহলে ওই একদিকে আছে মেজার্স আছে, আমি মনে করি যে হেডলাইন মেজার্স আছে, কিন্তু যখন স্পেসিফিক্সে গেছে তখন যতগুলো মেজার থাকা উচিত ছিল তার চেয়ে কম আছে, সেটা একটা প্রবলেম। আর আরেকটা হলো যে 6.5 এত কমাতে পারবে নাকি, যদি কাজ করেও যে মেজার্স যতটুকুই নিয়েছে এই মেজার্সগুলো যদি ইমপ্লিমেন্ট করেও 6.5-এ নামাতে পারবে নাকি, আমার মনে হয় এটা একটু খুব বেশি উচ্চাভিলাষী হয়ে গেছে। কারণ সরকারের হিসাবেই তো আজকে প্রায় 20 মাস ধরে 9-এর উপরে। আচ্ছা, আর 10%-এর উপরে এখন ফুড ইনফ্লেশন, যদি সরকারি হিসাব ধরি, মার্কেটে আরও বেশি আমরা সবাই টের পাই। তো সেটা হয়তো 6.5-এ নামানো যাবে না। তবে আমি মনে করি এটাকে যদি ডাউনওয়ার্ড 9-এর নিচে 8-এর নিচে নামাতে পারে সেটাও একটা বড় সাকসেস হবে। পারবে নাকি সেটাই আমাদের দেখার বিষয় সামনে। জি, সেই জায়গাগুলোতে আরেকটা বিষয় একটু এই যে যেটি বলছিলেন, আমরা ফাহমিদা বেগমের বক্তব্য শুনছিলাম যে এই সংকটকালে কোনো উদ্ভাবনী বাজেট প্রত্যাশা করেছিলেন। ধরুন অর্থমন্ত্রী যে বাজেট প্রস্তাব করেছেন আর কি হতে পারতো, অর্থনীতিবিদ হিসেবে মনে করেন যে এই বাজেট এটা ছাড়া আর কি ধরনের হলে এই লক্ষ্য পূরণ হইতো, প্রত্যাশা পূরণ হইতো, কি করা যেত? একটা হলো যেটা আমি বলেছি যে একদিকে একটা ভালো উদ্যোগ নিয়েছে বাজেটের সাইজ কমিয়ে, অ্যানুয়াল ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার কমিয়ে, ডেফিসিট কমিয়ে। এখন তার সাথে সাথে যদি ট্যাক্সের যে ওভারঅল ট্যাক্স মানে পলিসি ট্যাক্স রেটটাকে যেভাবে অ্যাড্রেস করেছে, এটাকে যদি খুব বেশি মানে একেবারে টার্গেটেড করতো যে ট্যাক্সের হার যেখানে বাড়ানো প্রয়োজন, বাড়ালে ইনফ্লেশনের উপর কোনো ক্ষতি হবে না বা বিরূপ প্রভাব পড়বে না, সেখানে বাড়াক। কিন্তু যেই জায়গায় যেমন বিদ্যুতের দাম বাড়বে আগামী 1 বছরে 4 দফায়, এটা প্রায় ডাবল হবে, তো সেটা তো গিয়ে আপনার এটার ট্রান্সমিশন শক অনেক বেশি বিদ্যুতের। ইভেন ফুড প্রোডাকশন কস্টও বাড়িয়ে যায় ইরিগেশনের কারণে। আপনার ইরিগেশনে বিদ্যুৎ ডিজেল দুটাই ব্যবহৃত হয়। তো সেখানে আমি মনে করি যে এই ট্যাক্সের হার বাড়ানো কমানোতে আরও বেশি টার্গেটেড হতে পারতো, নাম্বার 1। নাম্বার 2 যেটা হতে পারতো আমার মনে হয়, দেখেন এটার কিছু স্ট্র্যাটেজিক ওয়ে আউট আছে, যে ইমিডিয়েট ওয়ে আউট আর স্ট্র্যাটেজিক ওয়ে আউট। যেমন আমার এক্সপোর্টকে যদি আমি ধরে রেখে আরও বাড়াতে না পারি, সাস্টেইন করতে হবে। অলরেডি কিন্তু মে মাসে 16% ড্রপ আছে, যদিও 9 মাসে বা 10 মাসে অ্যাভারেজ গ্রোথ আছে 3-এর আশেপাশে, 3%-এর, কিন্তু খুব বেশি না। এখন এই যে ম্যাক্রোর একটা প্রবলেম আমার ফরেন এক্সচেঞ্জ, সেটা ধাম করে ড্রপ করে গেছে। রিজার্ভ বাড়াতে হবে, সাপ্লাই বাড়াতে হবে, তাহলে আমার এক্সপোর্টকে তো আরও শক্তিশালী করতে হবে, রেমিটেন্সকেও করতে হবে। এখন এক্সপোর্টকে যদি আমি শক্তিশালী করতে হয়, আমার এক্সপোর্টের ক্ষেত্রে যে কয়েকটা বাধা আছে, এর মধ্যে একটা বাধা হলো আমার স্পিড টু মার্কেট। আমার সেটা অন্যান্য কম্প্যাটিটর কান্ট্রি থেকে আমার বেশি টাইম লাগে, আমার খরচ বেশি লাগে। এটার কারণ হলো আমার কানেক্টিভিটি ইনফ্রাস্ট্রাকচার, লজিস্টিক্স ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সার্ভিস এটা খুব বেশি ডেভেলপ না। কিন্তু আপনি যদি দেখেন ট্রান্সপোর্ট অ্যান্ড কানেক্টিভিটি ইনফ্রাস্ট্রাকচারে যে অ্যালোকেশন আছে সেটা কিন্তু 5.5% কমে গেছে গত বছরের তুলনায়। তো বাজেট যেহেতু ইনক্রিজটা কম, কিছু কিছু জায়গায় কমবে, এটাই স্বাভাবিক, কিন্তু ওইখানেই তো আমার একটু সাহসী এবং একটু ইনোভেটিভ হওয়া দরকার ছিল। কারণ এক্সপোর্টকে আমি ডিসরাপ্ট করতে পারবো না কোনোভাবেই, তাহলে আমার ফার্দার ফরেন এক্সচেঞ্জ প্রেশার ক্রিয়েট হবে। এর একই সূত্রে আছে আমার পাওয়ার অ্যান্ড এনার্জি, সেই জায়গায় আপনার রিডাকশন আছে 13%-এর মতো, 13%-এর মতো, রাইট? তো পাওয়ার অ্যান্ড এনার্জিতে আপনি দেখেন আমার যদি এক্সপোর্টে আমার গ্যাস ডিসরাপশন হয়, টেক্সটাইল সেক্টরে হচ্ছে, প্রোডাকশন ডিসরাপশন হলে আমার ডেলিভারি ডিসরাপশন হবে, আমার সেইটা আবার আমার এক্সপোর্ট ইনকামকে মানে ডিসরাপ্ট করে
আমার যে ফরেন এক্সচেঞ্জ বা ব্যালেন্স অফ পেমেন্টের রিকাভারি সেটাকে ডিফিকাল্ট করে তুলবে, তাহলে আমাকে সেই জায়গাটায় হয়তো কমানো উচিত ছিল না। আবার আমি বলি, এই যে বিদ্যুতের দামটা বাড়বে, ডাবল হবে 4 দফায়, এটার কারণটা হলো সাবসিডি কমে যাবে। সাবসিডি কমাতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু সাবসিডিটা কি এই হাই ইনফ্লেশনের সময় ভোক্তা পর্যায়ে উইথড্র না করে ক্যাপাসিটি চার্জ যাদেরকে দিচ্ছি, অনেক পয়সাওয়ালা অ্যাফ্লুয়েন্ট লোকদের, সেখান থেকে কমাইলে ভালো হতো না? সেটাই তো ভর্তুকি নিয়ে তো অনেক প্রশ্ন আছে যে এই ভর্তুকির সাবসিডির সুবিধা কারা পায়? একদম সাধারণ মানুষ কি এর সুবিধা পায়, নাকি এই যে পাওয়ারের ক্ষেত্রে 81% ভর্তুকি যাচ্ছে ক্যাপাসিটি পেমেন্টসে। ক্যাপাসিটি পেমেন্টস তো কোনো সাধারণ মানুষ পাচ্ছে না, মানে এটা পাওয়ার প্ল্যান্ট ওনাররা পাচ্ছে। অর্থনীতির গতি আনতে হলে তো ব্যবসা বাণিজ্য বাড়াতে হবে, বিনিয়োগ লাগবে, কর্মসংস্থান লাগবে। সেই ক্ষেত্রে এই বাজেটে কি আছে? ডিসিসিআই এর সভাপতি হিসেবে আশরাফ আহমেদ, আপনার কাছে শুনবো, তবে তার আগে একটা বিরতির সময় হয়েছে, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিরো আওয়ার, আমাদের সঙ্গে থাকুন, ফিরছি ছোট্ট একটা বিরতির পর। বিরতির পর আরও একবার স্বাগত ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে। আমরা আলোচনা করছিলাম বাজেট নিয়ে। বাজেট আসে, বাজেট যায়, আমজনতা কী পায়। বিরতিতে যাবার আগে আশরাফ আহমেদ, আপনার কাছে একটা প্রশ্ন রেখেছিলাম যে সাধারণের তো আছেই, কিন্তু এই অর্থনীতির যে সংকট, এই অর্থনীতির গতি আনতে হলে তো ব্যবসা বাণিজ্য লাগবে, বিনিয়োগ লাগবে এবং কর্মসংস্থান হতে হবে, তাহলেই তো মানুষের জীবনযাত্রা সহজ হবে। ব্যবসায়ী নেতা হিসেবে এই বাজেটকে আপনি কীভাবে দেখেন, মূল্যায়ন করেন? আমি আপনাকে প্রশ্নটা অন্যভাবে করি। আপনি যদি মুদ্রাস্ফীতি কমাতে চান, আপনি আসলে অর্থনৈতিক প্রবৃদ্ধি পাওয়া সম্ভব না। দুটো কখনো পৃথিবীতে একসাথে হয় না। আপনাকে হয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে অথবা অর্থনৈতিক গতি বাড়াতে হবে। কারণ যেটা হচ্ছে যে আপনি যদি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে চান, তখন আপনাকে সংকোচনমূলক মুদ্রানীতি নিতে হয়, আপনাকে সংকোচনমূলক ফিসকাল পলিসি নিতে হয়, মানে বাজেট করতে হয়। আচ্ছা, এই দুটো যদি করেন, অর্থনৈতিক গতি কমে যায়, প্রবৃদ্ধি হয় না। প্রবৃদ্ধি হয় না মানে হচ্ছে যে আপনার ব্যবসা বাণিজ্য ভালো হয় না, আপনার বিনিয়োগ হয় না, কর্মসংস্থান হয় না। তো আমাদেরকে আসলে এই একটা প্রশ্ন আসলে নিজেদেরকে করতেই হবে, আমরা কি চাই? আমরা কি মূল্যস্ফীতি কমাতে চাই? শুধু মূল্যস্ফীতি কমাতেই চাই, না আগে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি চাই? এবং আমাকে যদি মানে আমাদের মতন ইকোনমিতে আসলে আমাদের ওই যে 5 থেকে 10% রেঞ্জের বাইরে ইনফ্লেশন থাকাটা আসলে কখনোই কার্যকর না। মানে আমাদের ইকোনমি তো ধরেন ইউকে কিংবা আমেরিকার মতো না যে 2 থেকে 3% ইনফ্লেশন ইজ নর্মাল। আমাদের জন্য 5 থেকে 10% রেঞ্জে একটা ফিগার হচ্ছে আসলে নর্মাল ইনফ্লেশন। আপনি যদি 6.5%-এ নামাতে চান, তখন আপনাকে যে ধরনের ড্রাস্টিক মেজার্স নিতে হবে সেটা ক্যান অ্যাকচুয়ালি ওভারশুট। মানে আপনি একটু এক্সপ্লেন করি, আপনি যদি ইন্টারেস্ট রেট বাড়াতে থাকেন, আপনি যদি আপনার বাজেটারি ডেফিসিট কমাতে থাকেন, তখন যেটা হবে যে মূল্যস্ফীতি কমে আসবে। কিন্তু মূল্যস্ফীতির সাথে সাথে যেটা ক্রিয়েটেড হবে, তখন মূল্যস্ফীতি কমে গিয়ে আপনার একটা ব্যাপক তারল্য সংকট দেখা দিবে। দেখা যাবে যে ব্যাঙ্কগুলোর পক্ষে আসলে লোন দেওয়া সম্ভব হচ্ছে না, ব্যাঙ্কগুলো কিংবা ক্যাপিটাল মার্কেট থেকে আসলে টাকা পাওয়া যাচ্ছে না। তখন যেটা হবে যে ব্যবসা বাণিজ্য সংকুচিত হওয়া শুরু করে, এবং ইন্টারেস্ট রেট বাড়ার সাথে সাথে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার কুঋণের পরিমাণ বাড়বে। কারণ ধরুন আমরা ব্যবসায়ীরা যখন ইন্টারেস্ট রেট 10% ছিল কিংবা 11% ছিল, তখন আমরা যে সুদটা দিতে পারতাম আমাদের ব্যবসা থেকে, হঠাৎ করে যদি আপনি আমাকে কালকে এসে বলেন না কালকে থেকে 15% দিতে হবে কিংবা 14% দিতে হবে, আমাদের মধ্যে কেউ আসলে সেটা পারবেন না পারলে তখন তাদের যে ঋণগুলো আছে সেগুলো কুঋণ হয়ে যাবে। তার মানে আপনার ব্যাংকিং সিস্টেম আরেকটা সাইকেলের মধ্যে পড়ে যাবে, যেটা উইচ ইজ এ ডাউনওয়ার্ড স্পাইরাল। এই সবগুলো জিনিস যখন একটা ইকোনমিতে ঘটে, তখন আসলে একটা মন্দ অবস্থা দেখা দেয়। তো যেই কারণে যেটা অর্থনীতিবিদরা ক্লাসিক্যাল ইয়েতেই বলেন যে এই মনিটারি টাইটেনিং কখনো খুব বেশি সময় ধরে করা উচিত না, এবং এটা খুব বেশি মাত্রায় করা উচিত না। কারণ তাহলে যেটা হয় যে একটা অর্থনীতিতে একটা মন্দ অবস্থা তৈরি হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, একটা রিসেশন রিস্ক ক্রিয়েটেড হয়। এবং রিসেশন যদি হয়, তখন আপনাকে যেটা মেনে নিতে হবে, মানে ধরুন বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি এখন একটা রিসেশনে চলে যাই, তখন যেটা হবে যে আপনার আগামী বছরগুলোতে আমাদের প্রোডাক্টিভ ক্যাপাসিটি কমে যাবে, যার ফলে আমরা কিন্তু যে আবার যে প্রবৃদ্ধির ধারায় ফেরত আসবো, এটা কিন্তু আর সম্ভব হবে না। হলেও এটা অনেকদিন সময় লাগবে বেরিয়ে আসতে। এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, দেখেন বাংলাদেশের আসলে ইকোনমিতে খুব সিম্পল একটা ঘটনা ঘটেছে।
আমরা এক্সপোর্ট করা শুরু করেছি, আমাদের এমপ্লয়মেন্ট বেড়েছে, এমপ্লয়মেন্টের বাড়ার ফলে আমাদের ডিমান্ড বেড়েছে, সেটা কনজিউমার গুডস থেকে শুরু করে এগ্রিকালচারাল প্রোডাক্ট থেকে শুরু করে হাউজিং থেকে শুরু করে সমস্ত কিছুর এবং ম্যানুফ্যাকচার্ড গুডসের। এই যে ডিমান্ড যেটা ক্রিয়েটেড হয়েছে, এটা ফুলফিল করার জন্য আমরা লোকাল প্রোডাকশন বেড়েছে, আবার ম্যানুফ্যাকচারিং বেড়েছে, উইচ এগেইন ক্রিয়েটেড মোর জবস। আমাদের কিন্তু দারিদ্র কমেছে জবস ক্রিয়েশনের ফলে। তো এই যে সাইকেলটা আছে, আমি মনে করি যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করাটা জরুরি, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে আমরা আজকের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য আসলে আমাদের ভবিষ্যৎ জলাঞ্জলি দিতে চাই না। এই ব্যালেন্সিং একটা আসলে খুব জরুরি একটা কাজ। জনাব মাসরুর রিয়াজ, আপনার কাছে একটু আসতে চাই। এই যে এফবিসিসিআই সভাপতিরও বক্তব্য শুনলাম যে সরকারের যে এই যে প্রায় 2.5 লাখ কোটি টাকা ঘাটতি থাকবে, এই ঘাটতি পূরণের জন্য একটা বড় অংশ নেবে দেশের ব্যাংকগুলো থেকে। দেশের ব্যাংক থেকে তিনি বলছিলেন দেশের ব্যাংক থেকে যখন সরকার ঋণ নেবে তখন কিন্তু ব্যবসার উপর একটা প্রভাব পড়বে। এটা কি ধরনের প্রভাব পড়তে পারে? এবং এই ডেফিসিট আমরা বরাবরই দেখে আসছি যে সরকার বাজেট দিলে এই ডেফিসিট থাকে, ঘাটতি থাকে, ঘাটতি মোকাবেলার জন্য লোন নেয় দেশি বিদেশি উৎস থেকে। কিন্তু দেশের ব্যাংক থেকে যখন বেশি পরিমাণে ধার করবে, এই ধারের প্রভাবটা কি পড়বে অর্থনীতিতে, ব্যবসা বাণিজ্যে? থ্যাংক ইউ। আসলে এই পরিস্থিতিটা সৃষ্টি হচ্ছে যে মানে দুই দিকেই বিপদ। আপনি দেশের ব্যাংক থেকেও যদি বেশি নেন সেটাও বিপদ, যেটার কথা আপনি বললেন, আমাদের এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম সাহেব বলেছেন। আবার বাংলাদেশের যেহেতু দেখা গেছে যে আমার ওভারঅল ফরেন লোন এবং সেই লোন রিপেমেন্ট অব্লিগেশন এই পরিমাণ বেড়েছে, $100 বিলিয়ন টোটাল লোন পার হয়ে গেছে। আর পেমেন্ট অব্লিগেশন 5 বছরের দ্বিগুণ হয়ে গেছে। এটা এই বছর 3 বিলিয়নের উপরে, এটা জাস্ট অর্ধেক ছিল 2019 সালে। তাহলে আমি আবার ফরেন সোর্স থেকে নেওয়াও, সেটাও বিপদ, দুই দিকেই তো বিপদ। এটা কেন হচ্ছে প্রথমে ওইটা বলি। কারণ আমার আয় কম, আমি আয় বাড়াতে পারছি না, আমার রাজস্ব। সো ওই যে রাজস্বের ঘাটতি, সেটা একটা প্রবলেম। আরেকটা হলো রাজস্ব ঘাটতি বা আয়ের ঘাটতি থাকা সত্ত্বেও আমার ব্যয় কিন্তু কন্টিনিউয়াসলি বেড়ে গেছে, বাড়ছে। একটু আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে মানে খুব মানে হিসেব করে বাড়েনি, হিসেবের বেহিসাবি বেড়েছে কিছু কিছু ক্ষেত্রে। কারণ আমি যদি আয় আমার একটা লিমিটেড বা একটা আমার আইডিয়া থাকে কি হতে পারে, ব্যয়টাও তো ওইভাবেই করা উচিত। তো সেই জায়গায় কিছু মানে অ্যাসেসমেন্ট বা সিস্টেম্যাটিক বা মানে ফিজিবিলিটি অ্যানালিসিস, যে আমার কতটুক আছে আর কতটুক খরচ করতে পারবো, সেটার ঘাটতির কারণে আমাদের কিন্তু ব্যাপক ফরেন লোন ক্রিয়েট হয়ে গেছে, লোন অব্লিগেশন ক্রিয়েট হয়েছে। এখন আসেন এই বছরের 2,56,000 কোটি, অন্যান্য বছরের তুলনায় কিন্তু ঘাটতি কম। ওই যে একটা বললাম যে এই বছর অনেক কিছু ডিপার্চার সংকোচনের কারণে, হ্যাঁ। কিন্তু এখন এই ঘাটতিটা মেটাতে যখন আমরা দেখছি যে 1,37,000 কোটি টাকা লোকাল ব্যাংক থেকে নেওয়া হচ্ছে, ব্যাংকিং সিস্টেম থেকে, সেইটা আবার উদ্বেগের সৃষ্টি করছে। তখন কিন্তু আমার মনে প্রশ্ন আসছে 2,56,000 কোটিকে আমরা কম বলছি, কিন্তু তাহলে কিন্তু আরও একটু কম রাখা উচিত ছিল, বাজেট সাইজও আর একটু কম হতো। কিন্তু কারণ এই 1,37,000 কোটির জন্য যে প্রভাবটা হবে, আপনি বলেছেন, মাহবুব ভাই যেটা বলছিলেন, এটা মূল নাম্বার 1 ক্রাউডিং আউট এফেক্ট বলি আমরা। প্রাইভেট সেক্টরের জন্য যে টাকাটা, ফাইন্যান্সিংয়ের জন্য যে টাকাটা থাকার কথা ব্যাংকিং সিস্টেমে, সেই টাকার থেকে 1,37,000 কোটি টাকা সরকারের কাছে চলে যাবে। এখন সরকার চাইলেই কি ব্যাংক দিবে? কারণ সরকার তো সেফ বরোয়ার, সরকার অলমোস্ট রিস্ক ফ্রি বরোয়ার। প্রাইভেট সেক্টর প্রফিটেবল বরোয়ার, কিন্তু সরকারের তুলনায় তো তার রিস্ক বেশি। আর সেকেন্ড হলো যে বর্তমান যে অর্থনৈতিক পরিস্থিতি, তাতে তো প্রাইভেট সেক্টরের রিস্ক আরেকটু বেশি। সুতরাং ব্যাংক কিন্তু ইনসেন্টিভাইজ হবে সরকারকেই যতটা পারে তাড়াতাড়ি এই 1,37,000 আরও যদি বেশি লাগে দিয়ে দেয়। আরেকটা এফেক্ট আছে, এই 1,37,000 যখন ক্রাউডিং আউট এফেক্ট হবে, মানে প্রাইভেট সেক্টরের থেকে নিয়ে সরকারকে দিয়ে দিবে, যেটা রাখা বা অরিজিনালি হয়তো প্রাইভেট সেক্টরের কাছে যেত, প্রাইভেট সেক্টরের মধ্যে সবচেয়ে হার্ড হিট হবে স্মল বিজনেস। কেন? দুটা কারণে। কারণ স্মল বিজনেস ফাইন্যান্সিং ইজ রিস্কি বিজনেসের জন্য, যে কোনো ব্যাংকের জন্য যে কোনো সময়। তাহলে এই ইকোনমিক পরিস্থিতিতে স্মল বিজনেস ফাইন্যান্সিংয়ে তারা আগ্রহী হবে না, সেই টাকাটাই প্রথমে তারা সরকারকে দিয়ে দিবে, এক। আর সেকেন্ড হলো এই স্মল বিজনেসরা, তারা ব্যাংকের সাথে লার্জ বিজনেসের যে রিলেশনশিপ এবং তাদের যে ভ্যালু ব্যাংকের কাছে, স্মল বিজনেসের ভ্যালুটা স্বাভাবিকভাবেই কম। সুতরাং আমাকে যদি টাকা রেশন করতে হয়, যা আছে তার থেকে একটা অংশ
সরকারকে দিব, আমি তো দেওয়ার সাথে আমার রিলেশনশিপ দুর্বল বা অত বড় তাকে দিতে ক্লেম আগ্রহী নাই হবে আমার না। উপর, তার টাকাটাই তো আমি দিব। তাহলে আমার এসএমই স্মল বিজনেস পার্টিকুলারলি সেই খাতটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। ওভারঅল প্রাইভেট সেক্টর তো হবেই, বাট পার্টিকুলারলি স্মল বিজনেস হবে। কালো টাকা সাদা করা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, তারপরও কিছুদিন বন্ধ ছিল, আবার এটা চালু হয়েছে। কালো টাকা সাদা করার প্রভাবটা অর্থনীতি, ব্যবসা বাণিজ্যে কী হয়, এটা কিন্তু রাখা খুব জরুরি, এই সুযোগ দেওয়াটা। আমি একটু বিফোর আই কমেন্ট অন এই বছরের প্রপোজালটা, আমি একটু বলি যে গত বছর যেটা করা হয়েছিল, গত বছরে কিন্তু কালো টাকা সাদা করার একটা রুট ছিল, কিন্তু ওখানে যেটা বলা ছিল যে আপনি যখন কালো টাকা সাদা করবেন তখন আপনাকে প্রমাণ করতে হবে দুটো জিনিস, যে এক, এটা কোনো এটা বৈধ উৎস থেকে আয়, কোনো অবৈধ পন্থায় আয় হয়নি, এবং দ্বিতীয়ত এটা কোনো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে উদ্ভূত আয় নয়। কিন্তু বলা হয়েছে যে মানে ট্যাক্স দিলে পরে আর কোনো প্রশ্ন করবে না উৎস নিয়ে। আমি সেটাই বলার চেষ্টা করছি। এই বছর যেটা করা হয়েছে যে এই বছর আইনটাকে এমনভাবে, প্রপোজালটাকে যেটা দেখে মনে হচ্ছে, আইনটা আসলে পরে তো আমরা বুঝতে পারবো এক্স্যাক্টলি কী হয়েছে। প্রপোজাল দেখে বলা হচ্ছে যে এটা আসলে কোনো প্রশ্ন করা যাবে না। সেক্ষেত্রে একটা রিস্ক কিন্তু থেকেই যায় যে এটা হয়তো বা ক্রিমিনালি অবটেইন ইনকামও কিন্তু তাহলে লিগালাইজ হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আপনার ওই টাকাটার এই আইনটা যদি এরকম থাকে যে এটা শুধু আয়কর না, অন্য কোনো আইনের কোনো ধারাই এক্ষেত্রে প্রযোজ্য হবে না, তখন সেটা কিন্তু ক্রিমিনাল অ্যাক্টিভিটি থেকে জেনারেট করার প্রসিডও কিন্তু তখন বৈধ আয় হিসেবে হয়ে যাবে। শুধু বৈধ আয় হবে না, এটার এগেন্সে তখন দুদকও মামলা করতে পারবে না। তো এইটা একটা খুব ডেঞ্জারাস একটা সিনারিও। আমরা আশা করি এটার হয়তো বা যথেষ্ট পরিমার্জনা হবে সংসদে, যেহেতু এখন আগামী 1 মাস এটার উপর আলোচনা হবে, অনেক জায়গা থেকে হয়তো পরামর্শ আসবে, নিশ্চয় সরকার সেটা লক্ষ্য রাখবে। আমরা আরেকটা বিরতি নেব, বিরতির পরে আবার বাকি আলোচনা করব। দর্শক আমাদের সঙ্গে থাকুন, ফিরছি ছোট্ট একটা বিরতির পর। বিরতির সময় বৈশাখী টেলিভিশনের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ব্যাংক থেকে সরকারের ধার নেওয়ার বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। এই ধার নিলে প্রাইভেট সেক্টর, যারা বেসরকারি ব্যবসায়ী, বিনিয়োগকারী বেসরকারি খাতের, তারা ক্ষতিগ্রস্ত হবেন। আশরাফ আহমেদ, আপনার কি মনে হয়? আপনি দেখুন, সরকারের এই বছরের টার্গেট হচ্ছে আবার 1,20,000 কোটি টাকা ব্যাংক থেকে, 1,37,000 কোটি টাকা ব্যাংক বরোয়িং করা, যদি ফুল ইমপ্লিমেন্টেশন হয়, মানে আমাদের যদি বাজেট ঘাটতি যেটা আছে পুরোটা যদি এক্সপেন্ডিচার যদি করা হয়। এইখানে রাফলি আপনাকে আরেকটা জিনিস বলে রাখি যে আমাদের দেশে প্রতি বছর এভারেজে আমাদের ডিপোজিট বাড়ে 1,70,000, 60 থেকে 70,000 কোটি টাকার মতো। সো আমরা তার মানে 1,34,000 কোটি টাকা যদি গভর্নমেন্টের বাজেট হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে ব্যাংকিং সেক্টরে যতখানি ডিপোজিট বাড়ছে তার প্রায় 80% সরকার বরোয়িংয়ে নিতে হবে। আচ্ছা, সরকার বরোয়িংয়ে নিতে গেলেও তখন যেটা হয় যে এই লেভেলের বরোয়িং করতে গেলে আপনাকে তখন ট্রেজারি বিলের রেট বাড়াতে হয়। আমরা যেমন গত 6 মাসেই দেখেছি যে ট্রেজারি বিলের রেট কিন্তু খুব সিগনিফিকেন্টলি বেড়েছে। এটার ফলে যেটা হবে যে তখন মার্কেটে আসলে ইন্টারেস্ট রেটও আরও বেড়ে যায়। সো একদিকে যেমন ক্রাউডিং আউট এফেক্ট করা হয় এটাতে, যে বেসরকারি খাত তখন আসলে লোনের যোগানই পায় না। সেকেন্ড হচ্ছে এটার একটা ইন্টারেস্ট রেট ইম্প্যাক্ট আছে। সো ইন্টারেস্ট রেট এই দ্বিমুখী আক্রমণের ফলে যেটা হবে যে আমাদের যে ন্যাচারাল গ্রোথ ট্রেন্ড, আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য যে কলকারখানার জন্য যে ঋণের প্রয়োজন হয়, বিশেষ করে চলতি ঋণ, আমি ইয়েতে যাচ্ছি না, এক্সপানশন লোনের হিসাবই করছি না, আমার চলতি ঋণের প্রবাহই কিন্তু গত বছরের তুলনায়, যেমন ধরেন এই যে টাকা ডিভ্যালুয়েশনের কারণে আমাদের কিন্তু 2 বছরের মধ্যে প্রায় 30 থেকে 40% ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বেড়েছে। সেই জায়গায় আমাদের ঋণের প্রবাহ বেড়েছে মাত্র 10%-এর মতো। তার মানে হচ্ছে যে আমাদের এফেক্টিভলি আমাদের ফাইন্যান্সিয়াল এবিলিটি টু অপারেট আওয়ার প্রোডাক্টিভ ক্যাপাসিটি হ্যাজ গন ডাউন বাই 20%। এই অবস্থাটাই এইটার কথা আমি বলছিলাম যে এটা যদি ক্রমাগত চলতে থাকে তাহলে একটা সিরিয়াসলি মন্দা অবস্থার ঝুঁকি তৈরি হবে। না, সেক্ষেত্রে কি যে বিদেশি ঋণ নেওয়ার ক্ষেত্রে যেটা মাসুর রিয়াজ বলছিলেন যে এই ব্যাপারে বেশি হয়ে গেছে, এই ব্যাপারে খুব আসলে বড়সড় ডিবেট হতে পারে। বাট আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি কিন্তু বলবো যে বাংলাদেশ সরকারের এবং বিভিন্ন প্রজেক্টের বৈদেশিক ঋণ নেওয়ার এবং ফেরত দেওয়ার সক্ষমতা এখনও অনেকখানি বাকি আছে। আমরা যদি ডেট টু জিডিপির হিসাবে নাও যাই,
আমরা যদি সিম্পলি দেখি যে কত ডলার রিড ফেরত দিতে হয় এবং প্রতি বছর কত ডলার আসলে পেমেন্ট হয়, সেখানে দেখবেন আপনি যে এটা মানে আমাদের এখন আছে $3 বিলিয়ন এবং রাফলি আপনার $50 বিলিয়ন ইনফ্লোর মধ্যে থেকে $5 বিলিয়ন $3 বিলিয়ন আসলে এমন কিছু কঠিন ব্যাপার না। আমাদের এই লোনটা ফেরত দেওয়ার সক্ষমতা এখনও আছে। এটা আসলে আরও যদি প্রায় 50-60% বৃদ্ধি পায় তাহলেও সেটা আমরা ফেরত দিতে পারবো। কিন্তু এখানে কিছু ক্যাভিয়াট আছে। যেমন ধরুন, আপনি যদি বিদেশ থেকে লোন নিলেন কিন্তু সেটা এমন একটা প্রজেক্টে ইনভেস্ট করলেন যেটার থেকে আপনার যথেষ্ট তাড়াতাড়ি রিটার্ন আসছে না, তখন কিন্তু আমরা বিপদে পড়ব। কিন্তু অন্যদিকে একটা দুটো পারফেক্ট এক্সাম্পল দিই আপনাকে আমি। পদ্মা ব্রিজের ক্ষেত্রে আমাদের ব্রিজের খরচ এবার 13,000 কোটি টাকার মতো। সেখান থেকে প্রথম বছরেই দেখা যাচ্ছে যে আমাদের টোল আসছে 1,000 কোটি টাকা। মোটামুটি 15 বছরে এই ব্রিজের খরচ উঠে আসবে এবং তারপরে কিন্তু ব্রিজের বয়স কিন্তু থাকবে 100 বছর। উল্টো দিকে কর্ণফুলী টানেলের ক্ষেত্রে দেখেন যে কর্ণফুলী টানেলে কিন্তু প্রথম দিন থেকেই কিন্তু আমরা টোল পাচ্ছি না। তার কারণও আছে। কর্ণফুলী টানেল সাপোর্ট করবে ক্যাপাসিটিতে যাবে যখন মাতারবাড়ি পোর্ট ওপেন হবে। যতক্ষণ না মাতারবাড়ি পোর্ট ওপেন হচ্ছে আপনার তো ট্রাফিক ডিমান্ড ততক্ষণ ক্রিয়েট হয়নি। সো এরকম প্রজেক্টের কিছু ব্যাপার আছে যে যেখানে আপনি ইনভেস্ট করবেন সেখান থেকে যদি আপনার রিটার্নটা আসে, আপনি যদি সরাসরি ইউজার ফিস জেনারেট করতে পারেন তখন এটা ভায়াবল। সো ওই যে প্রজেক্ট ভায়াবিলিটির যে ডেফিনিশনটা, ওই ডিসিপ্লিনটা বজায় রাখলে আমি মনে করি যে সরকারের আসলে বৈদেশিক ঋণ নেওয়ার সক্ষমতা অনেক বেশি, আরও এখন যা আছে তার থেকেও অনেকখানি বেশি নেওয়া যাবে। এবং এইটার সাথে যদি আমি একটু অ্যাটাচ করি যে আমরা যখন বলছি যে আমরা যে বাজেট ঘাটতির যেই অংশটা, বাজেট ঘাটতি মেটানোর জন্য দুটো অংশ থাকে আমাদের। একটা হচ্ছে আপনার বৈদেশিক ঋণ, আরেকটা হচ্ছে ব্যাংকিং সেক্টর ঋণ। কিন্তু এটার সাথে সাথে আরও যেটা অপশন যেগুলো ক্রিয়েট করা দরকার সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে পুঁজিবাজারে কিন্তু সরকারকে আমরা ইস্যুয়ার হিসেবে দেখতে চাই। এটা কিন্তু এখনও হয়নি। আমরা সঞ্চয়পত্র ইস্যু করতে দেখি কিন্তু সঞ্চয়পত্র লিস্টেড হতে পারবে না। এটা আসলে কেন পারবে না এটা আমিও জানি না। পুঁজিবাজার নিয়ে অনেক আলোচনা ছিল, যে অনেক প্রত্যাশা ছিল। পুঁজিবাজার নিয়ে বাজেটে তেমন কিছুই নাই, উল্লেখযোগ্য তেমন কিছু দেখা যায়নি, আমি জানি না। না, পুঁজিবাজারে উল্লেখযোগ্য নেই। উল্টো একটা ইয়ে আছে যে পুঁজিবাজারে বলা হয়েছে যে 50 লাখ টাকার উপরে গেলে ব্যক্তি খাতে আপনার ক্যাপিটাল গেইনসের উপরে ট্যাক্সটা বসানো হলো। আগে এটা ওয়েভার ছিল। আমার মাসুদ, আমার একটা বিষয় জানার ছিল, আমি বিরতির সময় আপনাকে বলছিলাম যে ব্যক্তিগত কর যেখানে 30 মানে সর্বশেষ স্ল্যাবে 35%, কিন্তু 30% করা 30% থেকে বাড়িয়ে 25 থেকে 30% হলো। কিন্তু আমার অপ্রদর্শিত আয় সেটা কালো টাকা, এটা আমি 15% দিয়ে বৈধ করতে পারবো। তাহলে যে বৈধ ইনকাম যারা করেন তারা ট্যাক্স দিয়ে তারা তো লুজার হবে। এটার ডাবল ব্লো। একদিকে হচ্ছে এটা আমাদের দেশে এমনি কর দেওয়ার প্রবণতা সংস্কৃতি এখনো ওইভাবে গড়ে ওঠেনি, যার ফলে আমরা দেখছি আমাদের যে রাজস্বর দুর্বল অবস্থা সেটা গিয়ে সরকারের ফিসকাল এবিলিটি, ক্যাপাবিলিটি, গ্রোথ সাপোর্টিং, হিউম্যান ডেভেলপমেন্ট সাপোর্টিং, ক্রাইসিস মোকাবেলার জন্য যে শক্তি দরকার সেটাকে লিমিট করে দিচ্ছে। এখন আমি যদি দেখি আমি কষ্ট করে ইনকাম করে সেটার উপর 30%, 20%, 25% দিচ্ছি বিভিন্ন স্ল্যাবে, আরেকজন যেহেতু কোনো কোয়েশ্চেন করা যাবে না দুর্নীতির বা অপরাধের থেকে টাকায় অনলি 15% দিয়ে সেটাকে উনি সব কোয়েশ্চেন থেকে মুক্ত হচ্ছেন এবং এটা হোয়াইট করছেন, আমি তো ট্যাক্স দেওয়া থেকে আমার নিরুৎসাহিত হব। সো আমার ট্যাক্স কালচারকে আমি যেটা আমি মাত্র গড়ে তোলা শুরু করছি সেটাকে আবার অঙ্কুরেই আমি বিনষ্ট করে দিব। নাম্বার 1 প্রবলেম। সেকেন্ড প্রবলেম, এটা কি দুর্নীতিকে এনকারেজ করবে না? কারণ আমি টিআইবি তো ইমিডিয়েট রিঅ্যাকশনে সেটাই বলেছে, এটা ইভেন কমন সেন্সের। কারণ আমার কথা হলো যে দুর্নীতি, আমি যদি কারণ দুর্নীতি করে আমি পার পেয়ে যাচ্ছি অ্যাটলিস্ট, মানে এটাকে আমি ওয়েলথ, আমার ফর্মাল ওয়েলথ লিগ্যাল ওয়েলথে আমি কনভার্ট করতে পারছি। সো সেইটা হলো আমার সেকেন্ড ব্লো। আরেকটা জিনিস হলো এইটা কিন্তু কারেন্ট ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জের সাথে কিছুটা হলেও জড়িত। এখন কেন বলছি, ধরেন আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রেজিমে যে প্রেশার ক্রিয়েট হলো একদম, যদি 2021-22 অনেকগুলো কারণ ছিল। একটা কারণ ছিল আমার ট্রেড বেস মানি লন্ডারিংয়ের কারণে আমার প্রচুর ডলার ডিমান্ড, আনন্যাচারাল ডলার ডিমান্ড ক্রিয়েট হয়েছিল, রাইট? তো এখন এই ট্রেড বেস মানি লন্ডারিংয়ের বেশিরভাগ টাকা তো দুর্নীতির মাধ্যমেই এসছে। তো এই দুর্নীতি যদি আমরা আবার প্রশ্রয় দিই, আমার হয়তো এখন না হলেও এখন ইম্পোর্ট কম্প্রেশনে আছে, কিন্তু সামনে যখন খোলা হবে তখন সেই সুযোগটা তো দুর্নীতিবাজরা আবার নেবে, আবার গিয়ে আমার ফরেন এক্সচেঞ্জ কিন্তু আনস্টেবল হওয়ার একটা সম্ভাবনা থেকে, রিস্ক থেকে যায়। জি, একেবারে সবশেষ অনেকগুলো ক্ষেত্রে এই যে শুল্ক, কর ছাড় দেওয়া হয়েছে, যা আপনি যেটা শুরুতে বলছিলেন যে
28 বা 30 ধরনের আইটেমের দাম কমার সম্ভাবনা আছে। খুব সিম্পল একটা বিষয় জানতে চাই, আমি শেষে হয়তো 1 মিনিটের সময় পাবো। এই কর ছাড়ের সুবিধা কি আমজনতা পায়? পায়। আমি আপনাকে খুব সহজ বাংলায় যদি বলে দিই, দেখুন ইন্টারন্যাশনাল মার্কেটে যদি দাম কমে, লোকাল মার্কেটে আসলে আমাদের ইম্পোর্টারদের মধ্যে কম্পিটিশন লেভেলটা এতটাই ইন্টেন্স যে ওনারা আসলে সবাই ওত পেতে থাকেন কখন কার আগে বিক্রি করে দিবেন। সো এটা আমার নিজের অভিজ্ঞতায় বলতে পারি এটাই হয়। মানে মানুষ আসলে সিন্ডিকেট জাতীয় অনেক কিছু বলেন, বাট প্র্যাকটিক্যালি কিন্তু দাম কমে যায়। ইনফ্যাক্ট আমরা যেটা জানি যে আপনি আজকে যদি দেখেন যে ইন্টারন্যাশনাল মার্কেটে কোনো প্রোডাক্টের দাম কমছে, ঢাকার আপনার হোলসেল মার্কেটে কিন্তু কয়েক মিনিটের মধ্যে ওই প্রাইসের রিফ্লেকশন ঘটে। আবার উল্টোটাও দেখি আমরা যে যখন বাড়ে তখন ওই যে বিক্রি না করে একটু মজুদ রাখে, সেরকমও হয় না। তখন যেটা হয় যে ধরেন আমি জানি যে আজকে যে স্টক আছে এটার দাম যদি আজকে ইন্টারন্যাশনাল মার্কেটে বেড়ে যায়, আমাকে রিপ্লেসমেন্ট কিনতে গেলে তো আমাকে নতুন দামে কিনতে হবে। জি, অনেক ধন্যবাদ। আমরা আশা করি যে এই মূল্য কর এবং শুল্ক ছাড়ের সুবিধা সাধারণ মানুষ পাবে। আশরাফ আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ, এবং মাসুর রিয়াজ, আপনাকে অনেক ধন্যবাদ মধ্যরাতে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ ছিলেন, জিরো আওয়ারের সঙ্গে ছিলেন, বাজেট নিয়ে কথা শুনছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামী শনিবার আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভরাত্রি।